মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত হল গুম। আইসিটি সংশোধন বিল পাশ, বিচারে বদ্ধপরিকর সরকার। হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিনকে কারাগারে প্রেরণ, রিমান্ড নামঞ্জুর। হামের উপসর্গ নিয়ে আরও 11 জনের মৃত্যু। বিগত দিনে টিকার ঘাটতিতে মহামারী আকার স্বাস্থ্যমন্ত্রীর। অনিয়মের অভিযোগে ভেঙে দেয়া হল বিসিবি বোর্ড। বুলবুল অধ্যায়ের সমাপ্তি, অ্যাডহক সভাপতি তামিম ইকবাল। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ প্রশস্ত করতে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বিল 2026 জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। এই সংশোধনের মাধ্যমে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এ সময় আইনমন্ত্রী বলেন, গুমের বিচারে বদ্ধপরিকর সরকার। এদিন মোট 9টি বিল পাশ হয় সংসদে, জানাচ্ছেন হাসান মাহমুদ। কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। অধিবেশনের শুরুতে আলোচনা হয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ ও গৃহীত নোটিশের উপর। এরপর আইন প্রণয়ন কার্যাবলী। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট 2026 সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। মন্ত্রী বলেন, এই বিল গুম প্রতিরোধ নিয়ে সরকারের দৃঢ় অবস্থান। আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর, সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। বিল উত্থাপনের সময় আইনমন্ত্রীর বক্তব্যকে অনাহুত বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এই বিলটি পাশ করা প্রসঙ্গে মাননীয় আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। এই অংশটা না বললেই ভালো হতো। বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। সেই কারণে আপনার সামনে ক্লিয়ার করলাম যে আমরা গুমের ব্যাপারে, গুমের বিচার ব্যাপারে কতটা কমিটেড। আপনি সংসদের আলোচনার মধ্যে, সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে এই দিন সংসদে বিএসএমএমইউ সংশোধন বিল, রেজিস্ট্রেশন সংশোধন বিল, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল সহ 9টি বিল পাশ হয়। সংশোধন বিল উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, খুব দুঃখের ব্যাপার, এতক্ষণ যা বললাম এখন আবার শেখ হাসিনা বলতে হচ্ছে। অধিবেশনের শেষাংশে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নেন এমপিরা। আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু ক্যাপ্টেন একজনই থাকে, যে ক্যাপ্টেনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লন্ডনে গিয়ে আলোচনা করে নির্বাচনের তারিখ নিয়ে আসছে। 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনই আমাদের ঘরে। আজকে বিরোধী দলের বন্ধুরা জুলাই আগস্ট বলতে পারবে, 71 এবং 90 এর ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেই রণাঙ্গনে দেখেছি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ আমাকে বাদ দিয়ে দিয়েছিল, আজকে 18 কোটি লোক জানলো স্পিকার সাহেব মহোদয়ের মাধ্যমে যে আমি একজন মুক্তিযোদ্ধা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মহানগর ও জেলা শহরে বিক্ষোভ সহ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। রাজধানীর আলফালাহ মিলনায়তনে বৈঠক শেষে এসব কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এ সময় 11 দল নেতারা বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে কূটকৌশলের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পথে হাঁটছে, জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। মাননীয় স্পিকার, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারি দল ও বিরোধী দল মুখোমুখি। সংসদের উত্তাপ ছড়িয়েছে রাজপথেও। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান, তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে। সরকারি দল বলছে, সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু বাস্তবায়ন সম্ভব নয়। অন্যদিকে বিরোধী দলগুলোর দাবি, জনগণের অভিপ্রায় সংবিধানের মূল ভিত্তি। এমন প্রেক্ষাপটে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। 9 এপ্রিল
বিকাল 5টায় শাহবাগে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। 11 এপ্রিল দেশের সকল মহানগরীগুলোতে এই দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 12 এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 13 এপ্রিল ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার হবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের এই দাবি নিয়ে আমরা জনতার কাছে যাব। কর্মসূচি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, সংসদে একজন ব্যক্তি তার ইচ্ছেমতো আইনের ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। দুর্নীতি, সিন্ডিকেট, অব্যবস্থাপনার চরম সংকটে জাতিকে ঠেলে দিয়ে এই সরকারের পক্ষে যে দেশ চালানো সম্ভব নয়, ওনারা নিজেদের ভাগ্য বদলাবার ধান্দায় আছেন, জাতির ভাগ্য বদলাবার ধান্দায় ওনারা নাই। ইউনূস সাহেব কীভাবে আসলেন, হাসিনা কিভাবে গেলেন, অ্যাটর্নি জেনারেল কীভাবে শপথ নিলেন, পার্লামেন্ট কিভাবে হলো, গণভোট কিভাবে হলো, কোথায় সংবিধান ছিল? এর জবাব ওনারা দেন না। ওনারা ওই বলে যে যেটুক ওনাদের ভালো লাগে সেটুক সংবিধান, যেটা ওনাদের বিপদ সেটাকে আর উনি মানেন না। এছাড়া জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আনেন মিয়া গোলাম পারোয়ার। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অন্যান্য খাতে সফলতা থাকলেও স্বাস্থ্য খাতে গাফিলতির কারণে শিশুদের মৃত্যু ও স্বাস্থ্য খাতের অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কেও সেই প্রত্যাশা অনুযায়ী হাম মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেবার আহ্বান জানান তিনি। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রত্যাশা যে কোনো মহামারী মোকাবেলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার। অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, ভোটের কালি মুছতে না মুছতেই অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে, কিন্তু জনস্বাস্থ্যকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। গত 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সঙ্গেও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি এই সেক্টরে। তো সুতরাং বর্তমান জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অতি দ্রুত এই হাম মোকাবেলায় কাজ করতে হবে। সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় 3 মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 185 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেছেন। রায়ে সরকারকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় আদেশের তারিখ হতে 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। বিসিবি প্রসঙ্গ, নির্বাচন অবৈধ উল্লেখ করে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গঠন করা হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি, যার প্রধান হিসেবে কাজ করবেন তামিম ইকবাল, জানাচ্ছেন নিলয় মজুমদার। মাথার উপরে ঝুলছে বোর্ড ভেঙে দেওয়ার পরোয়ানা। তা মাথায় নিয়ে আমিনুল ইসলাম বুলবুল গিয়েছিলেন দুপুরে পূর্বাচলের মাঠ পরিদর্শনে। ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোর আবেদনও জানিয়েছিলেন গণমাধ্যমকে। সে সময় জাতীয় ক্রীড়া পরিষদ এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হয়, নির্বাচন অনিয়মের কারণে বুলবুলের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বেছে নেওয়া হয়েছে বুলবুলের মতোই আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি হিসেবে। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। এই কমিটিতে 11 জনের মধ্যে তানজিল চৌধুরী ছাড়া আর কারণে নেই প্রিমিয়ার ডিভিশনে কোনো ক্লাব। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, আতারা আলী খানের সঙ্গী হিসেবে আছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবুর মতো সংগঠকরা। আর বাকিদের সবচেয়ে বড় পরিচয় রাজনৈতিক পরিবারের সদস্য ও ব্যবসায়িকভাবে সফল ব্যক্তি। স্বচ্ছতার সাথে কমিটি গঠন করা হয়েছে, কমিটি রিপোর্ট দিয়েছে এবং ওই রিপোর্টকে যথাযথভাবে পর্যালোচনা করেই
আইনি কাঠামোর ভিতরে থেকে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। আমরা ইতোমধ্যেই সবগুলো বিষয় উল্লেখ করে আইসিসিকে কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তটি জানিয়েছি। আমরা বিশ্বাস করি আইসিসি তাতে একমত থাকবে। মূলত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিসিবি নির্বাচনে অনিয়মের প্রমাণ পায় জাতীয় ক্রীড়া পরিষদ। তবে এই সিদ্ধান্ত সরকারি হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে কিনা এই প্রশ্ন উঠলেও আইন মেনেই বোর্ড ভাঙা হয়েছে বলে জানিয়েছে পরিষদ। এর আগে আইসিসিকে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন পাঠিয়ে দেওয়া হয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে বিএনপি সরকারের যুক্তি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করার আশ্বাস দিয়েও তা পালনের ক্ষেত্রে টালবাহানা দুঃখজনক। বলেন, ইতিহাস বলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা ক্ষমতায় এসেছে সেটা তাদের জন্য ভালো হয়নি, জনগণের জন্যও ভালো হয়নি। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বানও জানান তিনি। আর সাবেক বিচারপতি সুজনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মতিন বলেন, গণভোটে জনগণের রায়ই সর্বোচ্চ আইন। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ 16টা তারা উত্থাপন করবে না, 15টা তারা পরিবর্তন করে তারা উত্থাপন করবে। তো এটা মনে হয়তো তারা যেন পুরোনো পথে হাঁটছে। 2/3 মেজরিটি নিয়ে কিংবা তার বেশি দিয়ে যারাই ক্ষমতা এসছে তারা কিন্তু নিজেদের জন্য কল্যাণ বই আনে নাই, আমাদের জনগণের জন্য কল্যাণ বই আনে নাই। তো এখন তো এটা কি আবারও এই যে কার্স অফ দি 2/3 মেজরিটি, যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ কিনা আবারও? আমি আশা করি তা নয়। রাজস্ব আদায়ের ক্ষেত্রে নিজেদের চাপের কথা উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান বলেছেন, চলতি বছরের চেয়ে নতুন অর্থ বছরে রাজস্ব আদায় দ্বিগুণ করা হবে, যার ফলে ভ্যাট ও আয়করে কোনো ছাড় দেবার সুযোগ নেই। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। এতে দেশের বিভিন্ন পরিবহন খাত সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন অংশগ্রহণ করে। এনবিআর চেয়ারম্যান বলেন, কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কর ফাঁকি বন্ধে কাজ করছে সরকার। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি নিয়ে নতুন করে ভাবছে সরকার। তাই আমদানিকারকদের নবায়নযোগ্য জ্বালানি নির্ভর গাড়ি ও মোটরসাইকেল আমদানির পরামর্শ দেন তিনি। এ সময় গাড়ি আমদানির ক্ষেত্রে কাস্টমস বিভাগের হয়রানি বন্ধ সহ ভ্যাট ও ট্যাক্স কমানোর দাবি জানান পরিবহন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। করপদ্ধতি দেওয়া সেটা পুরোপুরি গত বছরের আইনে তুলে দেওয়া হয়েছে। যে এখন বলা হচ্ছে দেশ জনগণ সিদ্ধান্ত নেবে, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অথবা অর্থমন্ত্রী সিদ্ধান্ত নেবে না, জনগণ সিদ্ধান্ত নেবে, মানে পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে যে আমরা কোথাও অব্যাহতি কন্টিনিউ করবো কিনা, দেবো কিনা। এটা কিন্তু বিরাট বড় একটা পলিসি শিফট হয়েছে। এটা আরও কমবে, এই বছর আরও হবে। আপনারা দেখবেন এই লিস্টগুলো কিছু কিছু তালিকা আছে, পুরো তালিকা শুদ্ধ মুছে যাবে, কারণ না হলে আমাদের ট্যাক্স কালেকশন বাড়ানো যাবে না। দর্শক, আপনারা জানেন আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবিতে তামিম ইকবালের সভাপতিত্বে চলছে নতুন অ্যাডহক কমিটির বৈঠক। এই মুহূর্তে সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মমিনুর রিপন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রিপন, আমরা দর্শকদের এরই মধ্যে জানিয়েছি যে 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হচ্ছে। কয়জন উপস্থিত আছেন বৈঠকে? বুলবুল নেতৃত্বাধীন যে বোর্ড, সেই বোর্ড ভেঙে দেওয়ার প্রায় 2.5 ঘন্টার মধ্যেই কিন্তু নতুন সভাপতি তামিম ইকবাল ক্রিকেট বোর্ডে উপস্থিত হন এবং তার সঙ্গে আমরা দেখেছি মিনহাজুল আবেদিন নান্নু, রাইস ইমাম সহ মোট 6 জন পরিচালক এখানে উপস্থিত রয়েছেন অ্যাডহক কমিটির। তাদের সামনে আসলে বেশ কিছু চ্যালেঞ্জ থাকছে। তারা যে সভাপতিতে বসেছেন এই সবাই সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, কেননা 5 মাসেরও বেশি সময় ধরে ঢাকার যে ক্লাব ক্রিকেট, বিশেষ করে এখন যে প্রিমিয়ার লিগ চলমান থাকার কথা, সেই প্রিমিয়ার লিগ বন্ধ ছিল। প্রথম এবং দ্বিতীয় বিভাগের লিগের যে খেলাগুলো হয়েছে সেগুলো কোনো রকমে হয়েছে, সেগুলো সামলাতে হবে। এবং আমরা বিপিএলের ঢাকা ক্যাপিটালস
ডিটেলসের যে পেমেন্টগুলো রয়েছে সেটাও কিন্তু বাকি রয়েছে। বলা যায় যে আসলে চলমান অনেক কাজ রয়েছে, যে কাজগুলোকে এই বর্তমান কমিটিকে করতে হবে। সেই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে যে নির্বাচন দেওয়ার যে তাদেরকে একটা পরামর্শ দেওয়া হয়েছে বা বলা হয়েছে, সেই নির্বাচনের দিকেও কিন্তু তাদেরকে অগ্রসর হতে হবে এবং সেই নির্বাচন নিয়ে তাদেরকে আলোচনা করতে হবে। আজকে প্রথম সভায়, এই প্রথম সভায় আসলে আলোচনা অনেক দূর, কত দূর যাবে সেটা বলা মুশকিল। তামিম ইকবাল আসলেই হয়তো আমাদেরকে সেটি জানাবেন। তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বেশ কিছু ডিপার্টমেন্ট রয়েছে, যে ডিপার্টমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ বিসিবির দৈনন্দিন যে কার্যক্রম আছে সেগুলো চালিয়ে যাওয়ার জন্য, মূলত সেই প্রাথমিক আলোচনাটাই আজকে এই 6 পরিচালক মিলে সেরে নেবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আরও অ্যাডিক কমিটির 2-3 জন তারা হয়তো বা অনলাইনে এই সভায় যোগ দিতে পারবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। দর্শক, শুনছিলাম বিসিবির নতুন অ্যাডহক কমিটির বৈঠকের সবশেষ খবর। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।